আজ আমরা আলোচনা করব প্রোটিন চ্যাপ্টারটা নিয়ে। পুষ্টিতে প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিডের কী ভূমিকা রয়েছে সেটা আমরা জানব। প্রোটিন এক ধরনের নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ, যার মধ্যে নাইট্রোজেন ছাড়াও রয়েছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। তাহলে আমরা কার্বোহাইড্রেটের সাথে কি মিল পেলাম না, কার্বোহাইড্রেটে যেরকম কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকছে, এখানেও সেগুলো থাকছে, কিন্তু প্রোটিনে এক্সট্রা যেটা থাকছে সেটা হচ্ছে নাইট্রোজেন। আবার সেরকম কিছু কিছু প্রোটিনে সালফার এবং ফসফরাসও থাকছে, যেরকম তার উদাহরণ হচ্ছে নিউক্লিয় প্রোটিন। প্রোটিন অণু অসংখ্য অ্যামাইনো অ্যাসিড নামক জৈব অ্যাসিডের সমন্বয়ে গঠিত। অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের সাংগঠনিক একক। তাহলে অ্যামাইনো অ্যাসিড মিলেই কিন্তু প্রোটিন গঠন হয়। তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের অণু একসাথে সমন্বিত হয়ে প্রোটিনের অণুকে গঠন করছে। প্রতিটি অ্যামাইনো অ্যাসিডে কমপক্ষে একটি কার্বক্সিলিক মূলক বা কার্বক্সিল মূলক এবং আর একটা অ্যামিনো মূলক বর্তমান থাকে। প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড কিন্তু দেহ গঠনের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। তাহলে প্রোটিন সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা জন্মালো। সেটা কি না, প্রোটিন জাতীয় জৈব যৌগতে এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন মৌল উপাদান রূপে রয়েছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে সালফার বা ফসফরাসও থাকতে পারে। আর একটা কি না, প্রোটিন গঠন হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড সমন্বিত হয়ে প্রোটিন গঠন করছে। আর প্রোটিনের মধ্যে একটা কার্বক্সিল মূলক এবং একটা অ্যামিনো মূলক কিন্তু বর্তমান থাকবে। আচ্ছা, এবারে আমরা দেখে নিই প্রোটিনের সংজ্ঞা। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন সহযোগে গঠিত অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল পরপর পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে জটিল জৈব গঠন করে তাকে প্রোটিন বলে। তাহলে আমরা আগে যেগুলো আলোচনা করেছি সেটাই বলছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল, মানে লং চেন অ্যামাইনো অ্যাসিডের চেন মিলিত হচ্ছে একে অপরের সাথে পেপটাইড বন্ধন দ্বারা, সেগুলো যুক্ত হয়ে যে জটিল যৌগ গঠন করছে তাকে আমরা প্রোটিন বলছি। আচ্ছা, এবারে আমরা জানবো অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে। কারণ কি, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়েই কিন্তু প্রোটিন গঠন করছে। তো তাহলে অ্যামাইনো অ্যাসিড কি সেটা আমাদের আগে জানতে হবে। কমপক্ষে একটি অ্যামাইনো এবং একটি কার্বক্সিল মূলক নিয়ে গঠিত যে জৈব অ্যাসিড প্রোটিন অণুর গঠনগত একক হিসেবে কাজ করে তাকে অ্যামাইনো অ্যাসিড বলা হয়। তাহলে অন্ততপক্ষে একটা অ্যামাইনো মূলক থাকবে এবং একটা কার্বক্সিল মূলক থাকবে। আর অ্যামাইনো অ্যাসিডে যদি আমরা জেনারেল স্ট্রাকচারটা দেখি তাহলে সেটা এরকম দেখতে হবে। একটা কার্বন, সেখানে একটা অ্যামাইনো মূলক রয়েছে, একটা কার্বক্সিল মূলক রয়েছে, একটা হাইড্রোজেন থাকবে, আর একটা আর বলতেই আর এর মধ্যে যা কিছু হতে পারে, অন্যান্য বিভিন্ন গ্রুপ হতে পারে, আর একটা হাইড্রোজেনও হতে পারে, কার্বন হতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে। আচ্ছা, সেরকমই দেখো এখানে বলা আছে অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত। আর এর মান বিভিন্ন অ্যাসিডের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। যেরকম গ্লাইসিনে দেখা হয় আর হচ্ছে এইচ, অ্যালানিনে দেখা হয় আর হচ্ছে CH3, আর্জিনিনে দেখা যায় 3টে CH2, সিস্টিনে দেখা যায় CH6, CH ইত্যাদি। তাহলে আর এর মানটা যা কিছু হতে পারে। এবারে আমরা আসবো অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ। কি বলছি এখানে না, অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন প্রকারের হয়, এগুলি সম্পর্কে নিচে বিবরণ দেওয়া হলো। আচ্ছা, প্রথমে অনেক রকমভাবে অ্যামাইনো শৃঙ্খলের ভাগ করা হয়। তার মধ্যে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিডের বিভাগ। রাসায়নিক বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিডের নামগুলোকে এভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, একটা আম্লিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড কাকে বলছে? যেসব অ্যামাইনো অ্যাসিডে অতিরিক্ত এক বা একাধিক ক্ষারীয় মূলক, যেরকম NH2 বা অ্যামিনো মূলক থাকছে, তাদেরকে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড বলা হয়, যেরকম লাইসিন, আর্জিনিন ইত্যাদি। তাহলে এখানে কি হচ্ছে, আমরা জানি অ্যামাইনো যে মূলকটা বা অ্যামিনো মূলকটা সেটা ক্ষারীয় প্রকৃতির এবং কার্বক্সিল মূলকটা হচ্ছে অ্যাসিড প্রকৃতির। তাহলে এক্ষেত্রে ক্ষারীয় মূলকের সংখ্যাটা বেশি থাকছে, সেই জন্য এটাকে আমরা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড বলছি। আর উদাহরণটা মনে রাখতে হবে অবশ্যই করে, সেটা হচ্ছে লাইসিন এবং আর্জিনিন। দ্বিতীয় হচ্ছে আম্লিক অ্যামিনো অ্যাসিড। সেটা কি, যেসব অ্যামাইনো অ্যাসিডের
অতিরিক্ত এক বা একাধিক আম্লিক মূলক থাকছে বা COOH গ্রুপ বা কার্বক্সিল মূলক থাকছে, তাদেরকে আমরা আম্লিক অ্যামাইনো অ্যাসিড বলছি। উদাহরণ কি না, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড ইত্যাদি। তাহলে আশা করছি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, আম্লিক অ্যামাইনো অ্যাসিড বোঝা গেল। উদাহরণগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, আম্লিক অ্যামাইনো অ্যাসিড তো হলো, এবার থার্ড পার্টটা হচ্ছে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। সেটা কি না, যেসব অ্যামিনো অ্যাসিডে কিটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে কিটোন বস্তু গঠন করে তাদের কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলা হয়, যেরকম লিউসিন, আইসোলিউসিন। এরা কি করে, এরা কিটোজেনেসিস বলে একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে কিটোন বস্তু বা কিটোন বডি তৈরি করতে পারে। ঠিক সেরকম আরেকটা আছে, মেন পার্ট কিন্তু এখানে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড এবং আম্লিক অ্যামাইনো অ্যাসিড। এছাড়াও দুটো ভাগ এখানে দেখানো হয়েছে। এখানে 3 নম্বরে এটা বলা হলেও ঠিক ক্ষারীয় বা আম্লিকের মতো এটা নয়, এটা আলাদা করেই ভাগ করাটা ভালো। সেটা হচ্ছে কিটোজেনিক এবং গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তো গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কাকে বলছে, যেসব অ্যামিনো অ্যাসিড গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে দেহে গ্লুকোজ গঠন করে তাদের গ্লুকোজেনিক বা অ্যান্টিকিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলা হয়। তার মানে এর অপোজিট কাজটা কিন্তু এ করে। তার উদাহরণ হচ্ছে গ্লাইসিন এবং অ্যালানিন। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো পার্শ্ব শৃঙ্খল গঠনের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিডের বিভাগ। পার্শ্ব শৃঙ্খল গঠনের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিডকে 7 ভাগে ভাগ করা যায়। কি কি না, অ্যালিফ্যাটিক পার্শ্ব শৃঙ্খল সম্পন্ন অ্যামাইনো অ্যাসিড, হাইড্রোক্সিল পার্শ্ব শৃঙ্খল অ্যামাইনো অ্যাসিড, সালফার পরমাণু দ্বারা ভাগ একটা, আম্লিক গ্রুপ দ্বারা, ক্ষারীয় গ্রুপ দ্বারা, অ্যারোমেটিক বলয় সম্পন্ন ও ইমিনো অ্যাসিড। তো অ্যালিফ্যাটিক পার্শ্ব শৃঙ্খল হচ্ছে ভ্যালিন, লিউসিন, গ্লাইসিন, অ্যালানিন। হাইড্রোক্সিল গ্রুপযুক্ত হচ্ছে সেরিন, থ্রিওনিন। সালফার পরমাণু থাকছে কোন কোন অ্যামাইনো অ্যাসিডে, সিস্টিন, মিথিওনিন। আমাদের এইগুলো মনে রাখতে হবে যে হাইড্রোক্সিল গ্রুপ কোন অ্যামাইনো অ্যাসিডে থাকছে, সেটার উদাহরণগুলো মনে রাখতে হবে, সেরিন বা থ্রিওনিন বা টাইরোসিনে। সালফার পরমাণু থাকছে সিস্টিন, মিথিওনিনে। আম্লিক গ্রুপ থাকছে কোথায়, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। ক্ষারীয় গ্রুপ থাকছে লাইসিন, আর্জিনিন, হিস্টিনিন। অ্যারোমেটিক বলয় কোথায় থাকছে না, যেখানে বেঞ্জিন রিং টাইপের রিং আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান। আর ইমিনো অ্যাসিড হচ্ছে প্রোলাইন, 4 হাইড্রক্সি প্রোলাইন। এর উদাহরণগুলোর মধ্যে বিশেষত আমাকে মনে রাখতে হবে অ্যালিফ্যাটিক গ্রুপটা, হাইড্রক্সিল গ্রুপ, সালফার, আম্লিক, ক্ষারীয় আর অ্যারোমেটিক। ইমিনোটা অতটা প্রয়োজন পড়ছে না। আচ্ছা, এবারে আমরা আসবো, এটা খুব ইম্পর্টেন্ট, দেহের সংশ্লেষের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিডের বিভাগ। দেহের সংশ্লেষের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিড প্রধানত 2 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে অপরিহার্য বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আর একটা হচ্ছে অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কাকে বলবো না, যেসব অ্যামিনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গৃহীত হয় এবং যেগুলি দেহের পক্ষে অপরিহার্য, তাদের অপরিহার্য বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। মানে এই অ্যামাইনো অ্যাসিডগুলো যদি ঘাটতি আমাদের দেহে দেখা যায় বা এগুলো আমরা গ্রহণ না করি, তখন কিন্তু আমাদের দেহে অনেক রকম সমস্যা হবে, আমাদের দেহ সুগঠিত হতে পারবে না। আমাদের দেহকে সুস্থ সবল বা বৃদ্ধি প্রক্রিয়ার জন্য এই অ্যামাইনো অ্যাসিডগুলো বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো একান্তভাবে প্রয়োজন। সেই জন্যই এটার নাম দেওয়া হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হয় যে কাকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে এবং সেগুলোর উদাহরণ দাও। তো এর উদাহরণ হচ্ছে ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন, লাইসিন, থ্রিওনিন, মিথিওনিন, লিউসিন, আইসোলিউসিন। এই কটা নাম কিন্তু অবশ্যই 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 করে মুখস্থ করে রাখতে হবে। এবারে আসছে অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। যেসব অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় এবং খাদ্যের মধ্যে যাদের উপস্থিতি অপরিহার্য নয়, তাদের অনপরিহার্য বা অ্যামাইনো অ্যাসিড বা অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড বলা হয়। উদাহরণ অনাবশ্যক বা অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে অ্যালানিন, অ্যাসপারজিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন, সেরিন ইত্যাদি। মানে এরা খাদ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, তাতে বিশেষ কিছু অসুবিধা হবে না। বা এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের দেহ অন্যান্য অ্যামাইনো অ্যাসিড থেকে এই অ্যাসিডগুলোকে সংশ্লেষ করে নিতে পারে, সেই জন্য এগুলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ছে না। এবারে আসবো অ্যামাইনো অ্যাসিডের কাজ। নিশ্চয়ই অ্যামাইনো অ্যাসিডের কাজ খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সেগুলো দেখে নিই। দেহে ক্ষয়পূরণ ও বৃদ্ধি। অ্যামাইনো অ্যাসিড জীবদেহের প্রোটোপ্লাজম
গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রোটোপ্লাজম কোষ গঠনে অংশ নেয়, ফলে অ্যামাইনো অ্যাসিড কোষ সৃষ্টির মাধ্যমে দেহের ক্ষয়পূরণ করে ও বৃদ্ধি ঘটায়। অর্থাৎ কি হলো না, অ্যামাইনো অ্যাসিড আমাদের প্রোটোপ্লাজমের গঠনটায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে প্রোটোপ্লাজম যে গঠন হচ্ছে, ওখানে যে প্রোটিনগুলো লাগছে সেগুলোর সংশ্লেষ হয় অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে। আর অ্যামাইনো অ্যাসিড কী করে, কোষ সৃষ্টির মাধ্যমে দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি ঘটায়। আচ্ছা, প্রোটিনের গঠন। বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড গঠনধর্মী প্রোটিন যেরকম কেরাটিন প্রভৃতির গঠনে অংশ নেয়। কেরাটিন কোথায় দেখতে পাওয়া যায়? কেরাটিন প্রোটিনটা কিন্তু আমাদের নখে চুলে দেখতে পাওয়া যায়। তো তাহলে কিছু কিছু বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো এই ধরনের গঠনগত প্রোটিন তৈরি করতে সাহায্য করে। তারপরে হচ্ছে দেহের রাসায়নিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ। অ্যামাইনো অ্যাসিড উৎসেচক গঠনে অংশগ্রহণ করে, মানে বিভিন্ন উৎসেচক উৎপাদন করছে অ্যামাইনো অ্যাসিড। আবার উৎসেচক আমাদের দেহের নানা প্রকার শারীরবৃত্তীয় এবং জৈবিক প্রক্রিয়াকে সাহায্য করছে, ফলে আমরা সুস্থ সবল ও কর্মক্ষম থাকছি। এই দিক থেকে বিবেচনা করলে পরোক্ষভাবে অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহের বিভিন্ন প্রকার রাসায়নিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহের বিভিন্ন প্রকার রাসায়নিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এবার হচ্ছে গ্যাসীয় পদার্থের পরিবহন। আমাদের রক্তে অবস্থিত বাহক প্রোটিন হিমোগ্লোবিন গঠনে অংশ নেয়। তাহলে হিমোগ্লোবিন গঠন করতেও কিন্তু প্রোটিন লাগছে। আবার হিমোগ্লোবিন কী করছে? হিমোগ্লোবিন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনে অংশ নিচ্ছে। সেই অর্থে অ্যামাইনো অ্যাসিড পরোক্ষভাবে গ্যাসীয় পরিবহনেও অংশ নেয় আমরা বলতে পারি। পরের কাজটায় আসছি, সেটা হচ্ছে বংশগত উপাদান পরিবহন। অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন প্রকার নিউক্লিক অ্যাসিড গঠনে অংশ নিচ্ছে। ডিএনএ হলো আমাদের বংশগতির একক। সেই অর্থে অ্যামাইনো অ্যাসিড পরোক্ষভাবে বংশগত উপাদান এক জনু থেকে অপর জনুতেও পরিবহন করতে সাহায্য করছে। পরের পয়েন্ট হচ্ছে হরমোন উৎপাদন। অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন প্রকার হরমোন যেমন এসটিএইচ, এসিটিএইচ, ইনসুলিন ইত্যাদি হরমোন উৎপাদনে অংশ নিচ্ছে। আর লাস্ট কাজ হচ্ছে রোগ প্রতিরোধ। আমাদের দেহে অ্যান্টিবডি নামক এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ সৃষ্টি হয়, যা রোগ জীবাণুর আক্রমণ থেকে আমাদের দেহকে রক্ষা করে। অ্যামাইনো অ্যাসিড কী করে না, অ্যান্টিবডি উৎপাদন করে এই রোগ জীবাণু, সেই অ্যান্টিবডিগুলো এই রোগ জীবাণুকে ধ্বংস করতে লেগে যায় এবং এইভাবে পরোক্ষভাবে আমাদেরকে রোগ জীবাণুর আক্রমণ থেকে প্রোটিন কিন্তু রক্ষা করে। তাহলে এই হচ্ছে আমাদের প্রোটিনের কাজ। এবারে আমরা দেখব সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড কাকে বলছে, বা লিমিটিং অ্যামাইনো অ্যাসিড। কোনো প্রোটিনে যদি কোনো অ্যামাইনো অ্যাসিডের অত্যন্ত ঘাটতি থাকে তবে তাকে সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড বলা হয়। যেরকম ভুট্টার মধ্যে সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ট্রিপ্টোফ্যান, আর গমের মধ্যে সীমাবদ্ধ অ্যাসিড হচ্ছে লাইসিন। তার মানে গমে একদমই লাইসিন থাকে না, আবার ভুট্টার মধ্যে একদমই ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডটি থাকে না। আচ্ছা, এবার কয়েকটা খাবার দেওয়া আছে যার মধ্যে বিভিন্ন অ্যাসিডের বেশি আধিক্য দেখা যায়, সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড দেখা যায়। যেরকম চালে কিসের অভাব দেখা যায় না, থ্রিওনিন এবং লাইসিন। এগুলো থেকে শর্ট কোশ্চেন আসে, মনে রাখতে হবে। সয়াবিনে কিসের অভাব থাকে না, সিস্টিন, মিথিওনিন। ডাল জাতীয় জিনিসই আমাদের মনে রাখতে হবে, ট্রিপ্টোফ্যান বা মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডের অভাব থাকে। পালসেস বা ডাল জাতীয় খাদ্যে ট্রিপ্টোফ্যান, মিথিওনিন। তৈলবীজ বা বাদামে অনুপস্থিত থাকে প্রায় হচ্ছে লাইসিন। সবুজ পাতাসহ সবজিতে কোন অ্যামাইনো অ্যাসিড কম থাকে না, মিথিওনিন। আর লেগিউম বা শুঁটি জাতীয় যে খাদ্যগুলো তাতে সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ট্রিপ্টোফ্যান এবং মিথিওনিন। এবারে আমরা চলে আসবো প্রোটিনের রাসায়নিক গঠনটা তোমাদের সেভাবে খুব একটা দরকার নেই, আমরা এখানে চলে আসবো ডিরেক্ট পলিপেপটাইডে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাকে বলা হয় পলিপেপটাইড। তাহলে এক একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে এক একটা অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে একটা বড় অণু গঠন করছে বা বড় একটা চেন গঠন করছে, তাকে আমরা বলবো পলিপেপটাইড বা পলিপেপটাইড চেন। এমিল ফিশারের মতে দুটি অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে একটি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। এরূপ একটি অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে তাকে বলা হয়, সেই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধনে একটি অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো মূলক এবং আরেকটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের সঙ্গে যুক্ত থাকে। এক একটি পলিপেপটাইড অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে, একটি প্রোটিন অণু একটি পলিপেপটাইড বা অনেকগুলি পলিপেপটাইড দিয়ে গঠিত হতে পারে। আচ্ছা, এখানে দেখো ছবিতে দেখানো হয়েছে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড দেখানো হয়েছে। আচ্ছা,
এটা কার্বন, কার্বনের একটা দিকে আছে COOH গ্রুপ ভেঙে দেখানো হয়েছে, আর একটা দিকে আছে হচ্ছে অ্যামিনো গ্রুপ NH2, ঠিক আছে। এবার তাহলে এই কার্বক্সিল গ্রুপের এই OH বন্ডটা গেল, আর পাশে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, সেম অ্যামাইনো অ্যাসিডই এখানে দেখানো হচ্ছে, আর এখানে কি হচ্ছে এই কার্বনে লেগে থাকা NH2 অর্থাৎ অ্যামাইনো গ্রুপের Hটা গেল, গিয়ে কি হলো একটা OH একটা H, তাহলে একটা এখনও জল বেরিয়ে গিয়ে এদের মধ্যে একটা বন্ধনই তৈরি হলো। এই যে এখানে দেখো C ডবল বন্ড ওটা আছে, আর এখানে আছে NH, তাহলে এই যে C ডবল বন্ড ও আর NH, এটা ডবল বন্ড দিয়ে যুক্ত, ঠিক আছে। কারণ কি আমরা জানি নাইট্রোজেনের 5টা বন্ড, তাই তো 1 2 3 4, এখানে যদিও 4টে দেখানো হয়েছে। আমরা জানি নাইট্রোজেনের 3টে বন্ড 4টে বন্ড এবং 5টা বন্ড অবধি কিন্তু দেখা যায়। তো এখানে সেটা এখানে NH দেখানো হয়েছে, অর্থাৎ NH, এই NH এর সাথে এই C ডবল বন্ড ওটা যুক্ত হয়ে গেছে। আমরা মনে রাখবো এই C এর সাথে এই N এর একটা বন্ড হয়েছে, আর NHটা আমরা পাশে দেখিয়ে দেবো, ঠিক আছে। ওরা বাকিটা সেম আছে, তাহলে এই যে বন্ডটা তৈরি হলো এটাকে আমরা বলবো পেপটাইড বন্ধন। এখানে পলিপেপটাইড চেন কীভাবে গঠন হচ্ছে, এরকম একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড মিলিয়ে সেটা দেখানো হচ্ছে। আচ্ছা, এবারে আমরা আসবো প্রোটিনের সাধারণ ধর্ম। প্রকৃতি, প্রোটিন কি হচ্ছে না, প্রোটিন হচ্ছে কোলয়েড প্রকৃতির, কতগুলি প্রোটিনকে আবার কেলাসিত করা যায়। দ্রবণীয়তার প্রোটিন সাধারণত জল, লঘু লবণের দ্রবণ, লঘু অ্যাসিড ও ক্ষারে দ্রবীভূত হয়। তাপতঞ্চন, অধিকাংশ প্রোটিন তাপ প্রয়োগের ফলে এবং অ্যাসিড দ্বারা তঞ্চিত হয়। তঞ্চনের ফলে তঞ্চিত প্রোটিনের অন্তঃআণবিক পরিবর্তন ঘটে। আমরা যেরকম দেখি যে ডিমের সাদা অংশটা গরম তাপে জমে কঠিন হয়ে যায় বা ওটা তঞ্চন হয়ে যায়। এবার হচ্ছে অধঃক্ষেপণ, প্রোটিনকে বিভিন্নভাবে অধঃক্ষিপ্ত করা যায়। অধঃক্ষেপণের সময় বিভিন্ন প্রোটিন অণুগুলি পরস্পরের সঙ্গে আবদ্ধ হয়ে বড় বড় অণু তৈরি করে, যা দ্রবণের মধ্যে থিতিয়ে পড়তে পারে। বর্ণ বিক্রিয়া, প্রোটিন বিভিন্ন প্রকার বর্ণ বিক্রিয়ার জন্য দায়ী, যেরকম জ্যান্থো প্রোটিন বিক্রিয়া, বায়ুরেট বিক্রিয়া, মিলনের বিক্রিয়া ইত্যাদি বিক্রিয়াতে প্রোটিন বর্ণ পরিবর্তন করে, বা এগুলো হচ্ছে আইডেন্টিফিকেশন টেস্ট। এবারে হচ্ছে উভধর্মিতা, প্রত্যেকটি প্রোটিনে কমপক্ষে একটি কার্বক্সিল গ্রুপ এবং একটি অ্যামাইনো গ্রুপ থাকে, সেই কারণে প্রোটিনকে উভধর্মী পদার্থ বলা হয়। তাহলে আজকে আমরা এইটুকুই জানলাম।